নমস্কার। স্বামীজির কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী বিবেকানন্দ নিজেই ছিলেন স্বয়ং বিশ্বনাথ শিব। এ কথা জানে অনেকে, মানেও অনেকে, কিন্তু চাক্ষুষ প্রমাণও পেয়েছেন অনেকেই। আজকে একজনের সেই রকম স্মৃতিকথাই আমি তুলে ধরব। নরেন্দ্রচন্দ্র ঘোষের স্মৃতিকথা থেকে এই গল্পটি উঠে এসেছে। 1902 সালের ফেব্রুয়ারি মাসে স্বামীজি এসেছেন কাশীতে। শরীর দুর্বল, কয়েকদিন বিশ্রাম নেবেন। সঙ্গে অনেক সেবকরাও এসেছেন। সেদিন শিবরাত্রি। মাঝরাতে সেবকের দল চলে গেছেন গঙ্গা স্নান ও বিশ্বনাথের দর্শন পূজাদি সারতে। স্বামীজি একাই রইলেন। তিনি চুপচাপ ঘরে আছেন। কিছুক্ষণ পর হঠাৎ একটা শব্দে তার চমক ভাঙল। জিজ্ঞাসা করলেন, কে রে ওখানে? আমি সাড়া দিয়ে বললাম, আজ্ঞে আমি। স্বামীজি সামনে এসে দাঁড়ালে জিজ্ঞেস করলেন, কি রে, তুই গেলি না? আমি বললাম, আপনি একলা থাকবেন, যদি দরকার হয় তাই গেলাম না। স্বামীজি আদেশ করলেন, যা তামাক নিয়ে আয়। আমি তাড়াতাড়ি তামাক সেজে স্বামীজিকে দিতে এলাম। ঘরে ঢুকে আমার চক্ষু স্থির, সর্বশরীর কম্পমান। দেখলাম স্বামীজি স্নানে স্বয়ং জটাধারী পিঙ্গল বর্ণ বিশ্বনাথ ধ্যানস্থ। আমি তামাক দিয়ে বাইরে এলাম বটে, কিন্তু হৃৎপিণ্ডের কাঁপুনি বহুক্ষণ রইল। মন্মথনাথ গঙ্গোপাধ্যায়ের লেখনীতে উঠে এসেছে স্বামীজির মুখ থেকে প্রত্যক্ষভাবে শোনা একটি ঘটনা। স্বামীজি বলেছিলেন, তখন আমি হিমালয়ে কঠোর তপস্যা করছি। বেশিরভাগ সময় ধ্যান জপের মধ্যেই ডুবে থাকতাম। খিদে পেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা জোটে তাই দিয়েই উদরপূর্তি করতাম। কিন্তু অধিকাংশ সময় যা পেতাম তাতে পেটও ভরত না, মনও ভরত না। এতটাই নিকৃষ্ট সেগুলির স্বাদ। একদিন মনে হলো, ধিক এ জীবন। এই গরিব পাহাড়ি লোকগুলো নিজেরাই পেট ভরে ঠিকঠাক খেতে পায় না। তাদের ছোট ছোট ছেলে মেয়ে ও পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারে না। কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের খাবার থেকে বাঁচিয়ে আমার জন্য কিছু না কিছু রেখে দেয়। এভাবে বেঁচে থেকে কি লাভ? এর চেয়ে প্রয়োবসনে দেহত্যাগ করাই ভালো। যেই এ কথা মনে হলো, অমনি মধুকরিতে যাওয়া বন্ধ করে দিলাম। এইভাবে দুটো দিন না খেয়ে কেটে গেল। তেষ্টা পেলে আজলা বলে ঝর্ণার জল খেতুম। 3 দিনের দিন এক গভীর জঙ্গলে ঢুকে একটা পাথরের ওপর বসে ধ্যান করতে লাগলুম। চোখ খোলাই ছিল। হঠাৎ কেমন গাটা ছমছম করে উঠল। দেখলাম ডোরা কাটা বিশাল একটা বাঘ আমার দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে। ভাবলাম, যাক, বাঁচা গেল। এতদিন পর আমি নিজেও একটু শান্তি পাবো, আর এই বাঘটারও পেট ভরবে। এই তুচ্ছ দেহটা যে একটা জীবেরও কিছুমাত্র সেবাতেও লাগবে, তাতেই আমি ধন্য। চোখ বন্ধ করে বাঘটার ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা করছি, আর মনে মনে চিন্তা করছি, এই তো কয়েক মুহূর্ত তো কেটেই গেল, কিন্তু কই, এখনো তো বাঘটা আমাকে আক্রমণ করলো না। একটু অবাকই হলাম। তখন চোখ খুলে দেখি বাঘ বাবাজি জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রথমটা দুঃখই হলো, কিন্তু তারপরে অত দুঃখের মধ্যেও হাসি পেল। বুঝলাম গুরুদেব আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন, তাই তিনিই আমাকে রক্ষা করছেন। সপ্ত ঋষির অন্যতম স্বামী বিবেকানন্দ, বেদান্তবাদী চিন্তাধারার অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ স্বামী বিবেকানন্দ। স্বামীজির এই সমস্ত রূপ তো সকলেই চেনেন। আসুন আমরা স্বামীজিকে চিনে নিই অন্য রকম রাপে। তিনি হলেন খাদ্যরসিক স্বামী বিবেকানন্দ। তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, শুধুই নরেন্দ্রনাথ দত্ত। পড়াশোনা করছেন। পেটুক এবং খাদ্যরসিক বন্ধুদের নিয়ে পাড়ায় তৈরি করেছিলেন পেটুক সংঘ। বন্ধুদের কাছে স্বামীজি বলতেন, দেখবি একটা সময় আসবে যখন কলকাতার প্রত্যেক গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে। স্বামীজির এই ভবিষ্যৎবাণী যে কতটা সত্যি হয়েছে তা এখন আমাদের চারপাশ দেখলেই বোঝা যায়। চপ, কাটলেট, সিঙ্গারা তার খুব পছন্দের ছিল। খাবার পাশাপাশি রান্না করতেও বেশ ভালোবাসতেন তিনি। রান্নার মাংসের নানা পদ তিনি রান্না করতে পারতেন। শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে স্বামীজি 14 টাকা খরচ করে 1 হাঁড়ি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন। নিজে হাতে রেঁধে নিবেদিতাকেও খাইয়েছিলেন। কলকাতার বিভিন্ন দোকানে চপ ও ফুলুরি তার বিকেলের খাবার ছিল। স্বামীজি চপ ও কাটলেট খুব সুন্দর বানাতে পারতেন এবং তা বানিয়ে একাধিকবার তার শিষ্যদেরও খাইয়েছেন। বেলুর মঠে একবার স্বামীজি নাকি পেশাদার চপওয়ালাদের মতন চপ ও ফুলুরি বিক্রিও করেছিলেন। বিকেলবেলায় আলুর চপ, ফুলুরি আর মুড়ি না হলে স্বামীজির বিকেলের ভোজনটাই হতো না।
কড়া ঝালের চানাচুর তার বিশেষ পছন্দের ছিল। তার কাছে বেশিরভাগ সময়ই চানাচুরের প্যাকেট থাকতো। তিনি যখনই একা থাকতেন শালপাতার ঠোঙা থেকে চানাচুর বার করে খেতেন এবং বালকের মতো আনন্দ পেতেন। তিনি বলেও গেছেন যে ভালো রাঁধতে পারে না সে কখনো ভালো সাধু হয় না। একবার ঘুরতে গিয়ে তাকে একজন জিজ্ঞেস করেছিলেন তিনি কোন সম্প্রদায়ের সাধু, গিরি না পুরী। তিনি বলেছিলেন আমি কচুরি সম্প্রদায়ের সাধু। কাঁচা লঙ্কা ছিল স্বামীজির পরম প্রিয়। একবার এক অবাঙালি সাধুর কাছে স্বামীজি সেই কথা স্বীকারও করে নিয়েছিলেন। সেই সাধুর সঙ্গে তিনি লঙ্কা খাওয়ার কম্পিটিশন করেছিলেন। স্বামীজি কম্পিটিশনে টপাটপ করে বেশ কয়েকটি লঙ্কা খেয়ে ফেললেন। অপরদিকে সেই সাধু মাত্র 2টি লঙ্কা খেয়েই কাঁদো কাঁদো অবস্থা। বিদেশি সাহেবদের লঙ্কা খাওয়ার থেকে শেখাতেন স্বামীজি। একবার লন্ডনে থাকাকালীন স্বামীজির লঙ্কা খেতে ইচ্ছে হয়। তখন বিলেতে লঙ্কা পাওয়া খুবই কঠিন। স্বামীজি অনেক খুঁজে এক দোকানদারের কাছ থেকে 3 শিলিংয়ের বিনিময়ে 3টি কাঁচা লঙ্কা কিনেছিলেন। ঝাল খাওয়া প্রসঙ্গে তার ছোট ভাই মহেন্দ্রনাথ জানিয়েছেন স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল তীব্র ঝাল। রামকৃষ্ণর মৃত্যুর পরে বরানগরে সাধন ভজনের সময় প্রবল অনটন। দারিদ্র এমনই যে মুষ্টি ভিক্ষা করে এনে তাই ফুটিয়ে একটা কাপড়ের উপর ঢেলে দেওয়া হতো। একটা বাটিতে থাকতো নুন আর লঙ্কার জল। একটু ঝাল জল মুখে দিয়ে এক গ্রাস ভাত উদরস্থ করা হতো। বিদেশে তিনি যেখানেই যেতেন নিজের কাছে রাখতেন ভারতীয় গুঁড়ো মশলা। একাধিকবার তিনি নানা বিদেশি অনুরাগীদের রান্না করে ভারতীয় খাবার খাওয়াতেন। বলাই বাহুল্য তার রান্নায় ঝালের আধিক্য ছিল খুবই বেশি। তার রান্না খেয়ে ঝালের চোটে চোখে মুখে জল এসে যেত তার বিদেশি ভক্তদের। স্বামীজির আমেরিকায় থাকাকালীন পাতর রসের তালিকা ছিল বেশ লম্বা। প্রথমেই খেতেন কমলা লেবু এবং আঙুর, তারপর ডাবল ডিমের পোচ সহযোগে 2 পিস টোস্ট, সবশেষে ক্রিম ও চিনি দিয়ে 2 কাপ কফি। সন্ধ্যা 6:30টার মধ্যে স্যুপ এবং মাংস বা মাছের সঙ্গে রাতের আহার সারতেন। ডেজার্ট হিসাবে মিষ্টি এবং আইসক্রিম তো ছিল আবশ্যিক। এ প্রসঙ্গে বলে রাখা যায় তিনি কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করতেন। খাওয়ার পর আবার জমিয়ে ধূমপানও করতেন। স্বামীজির আমেরিকান শিষ্য এলিজাবেথ ডাচার তাকে একবার তাদের কটেজে আমন্ত্রণ জানান। নিউ ইয়র্ক শহর থেকে প্রায় 530 কিলোমিটার দূরে সেন্ট লরেন্স নদীর তীরে ওয়েলেসলি দ্বীপে ছিল সেই কটেজ। 1895 সালের 18 জুন 10 জন শিষ্যকে নিয়ে কটেজে আসেন স্বামীজি। সেখানে প্রথমে দেন বক্তৃতা, তারপর শিষ্যদের জন্য রান্না করলেন বাঙালি খাবার নিজের হাতে, নিজেও খেলেন, খাওয়ালেনও সকলকে। আলোচনার শেষ পর্যায়ে আবার চলে যায় সেই শিব তত্ত্বে। স্বামী বিবেকানন্দ একদিন তার একজন শিষ্যের সঙ্গে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। নিমতলা শ্মশানঘাটের নিকটে এসে শিষ্য বলল, মহাশয়, আমাকে শিবের স্বরূপ বুঝিয়ে দিতে হবে। স্বামীজি তার উত্তরে বলেছিলেন, দেখো, আমি যখন হিমালয়ে একাকী ভ্রমণ করতুম তখন দেখতুম বড় বড় বৃষের পিঠে কাঠের বোঝা চাপিয়ে পাহাড়িরা পাহাড় থেকে কাঠ নামিয়ে আনছে। দেখে আমার মনে হতো এই অগ্নিগর্ভ কাষ্ঠই শিব স্থানীয়। অগ্নি শিব মূর্তি, বৃষের পৃষ্ঠে ইন্ধনের অবস্থান, তাই শিব বৃষবাহন। আবার কাঠগুলি জ্বলে গেলে ভস্ম হয়ে যায়, তাই শিবের ভস্ম বিভূতি। কৃষ্ণ ধূমব্যাপ্ত অগ্নিশিখায় শিবের জটা স্থানীয়। স্বামীজির এই অদ্ভুত ব্যাখ্যা শুনে শিষ্য ব্যাকুল হয়ে বলেছিলেন, মহাশয়, তবে কি সত্যি সত্যি শিব নেই? তা শুনে স্বামীজি নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এই দেখো না, তোর কাছেই রয়েছেন, ঘটে ঘটে রয়েছেন। আমি আগে তোকে প্রচলিত শিবমূর্তি কি করে ক্রমে ক্রমে প্রথম মানব মনে আবির্ভূত হয়েছিল সেই ঐতিহাসিক তত্ত্বই বলছিলাম। ওই প্রকারে শিবমূর্তি মানব মনে ধীরে ধীরে উপাস্যরূপে গৃহীত হলেও তাহাতে তিনি ভক্তির হানি হবার কোনো কারণ নেই। কারণ ঈশ্বর তা ইচ্ছা করলে যেখানে সেখানে যাতে তাতে প্রকাশিত হয়ে মানব হৃদয়ের পূজা গ্রহণ করতে পারেন ও করেন। জয় স্বামীজি, সত্যি তিনি শিবের অবতার ছিলেন। তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই আলোচনার নিত্যসঙ্গী হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, সেখানেও কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা। আজকের এখানেই শেষ করছি। নমস্কার।